Assalamu alaikum. Dear friend, I discuss the self-assessment of SLC management system part 4. I will discuss health and safety policies and procedure. I discuss all the question one by one. SLCP ম্যানেজমেন্ট সিস্টেম PDCA সাইকেলকে অনুসরণ করে। PDCA সাইকেলের প্রথমে রয়েছে প্ল্যান, আর প্ল্যানের মধ্যে রয়েছে পলিসি অ্যান্ড প্রসিডিওর। তো আজকে আলোচনার বিষয় হেলথ অ্যান্ড সেফটি পলিসিস অ্যান্ড প্রসিডিওর। প্রথমেই রয়েছে which of the following topics are included within facilities written policy and procedure for health and safety? প্রতিষ্ঠানের যে লিখিত হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রসিডিওর আছে তার ভিতরে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে কিনা। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যদি থেকে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। 133 অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এটা আমরা এক্স সিলেক্ট করব, কারণ হলো আমাদের হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড যে আইনগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত আছে কিনা জিজ্ঞাসা করা হয়েছে। অবশ্যই আমাদের আছে, আমরা এক্স সিলেক্ট করব এবং হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে এই যে উল্লেখিত যে রেফারেন্সগুলো আছে আইনের এগুলো আমরা অন্তর্ভুক্ত করব। কি কি আছে? বাংলাদেশ লেবার ল 2006, বাংলাদেশ লেবার রুল 2015, আইলো কনভেনশন 1981, কনভেনশন নাম্বার 155, বয়লার অ্যাক্ট, বিএনবিসি এবং এনএফসি। আমরা এই রেফারেন্সগুলো অন্তর্ভুক্ত করতে পারি। সাথে একটা ইনফরমেশন এখানে দিতে চাচ্ছি, সেটা আইলো কনভেনশন নাম্বার 155, কনভেনশন 1981, যেটা বাংলাদেশ সরকার 20 অক্টোবর 2025 সিগনেচার করেছেন। সাথে আরও দুইটা কনভেনশনকে সিগনেচার করেছে। এ নিয়ে মোট 10টা কনভেনশনে বাংলাদেশ সরকার একমত হয়েছে। তো এই কনভেনশন 1981, কনভেনশন 155 সিগনেচার করার মাধ্যমে ওসাস ম্যানেজমেন্ট সিস্টেম মানে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির যে ইন্টারন্যাশনাল আইন আছে এটা মেম্বার কান্ট্রি হিসেবে আমাদের মেনে চলা, প্রণয়ন করা, ইমপ্লিমেন্টেশন করা, রিভিউ করা আমাদের জন্য ম্যান্ডেটরি। এটা হয়তো পরবর্তীতে বাংলাদেশ লেবার লয়ের যখন অ্যামেন্ডমেন্ট আসবে তখন হয়তো এটা ইনক্লুড করা হতে পারে। 134 জেনারেল ওয়ার্ক এনভায়রনমেন্ট। হেলথ অ্যান্ড সেফটির ভিতরে আরেকটা পয়েন্ট থাকবে, সেটা হলো জেনারেল ওয়ার্ক এনভায়রনমেন্ট, সাধারণ কাজের পরিবেশ। তো সাধারণ কাজের পরিবেশে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি কর্মীদের নিরাপত্তা স্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান সর্বদা একটা মানসম্মত কর্মপরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। এই লক্ষ্যে পর্যাপ্ত বায়ু চলাচল, পরিচ্ছন্নতা, আলো, তাপমাত্রা, শব্দ নিয়ন্ত্রণ সহ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করেন। তো আমরা এখানে কয়েকটা কথাই বলছি, বায়ু চলাচল, পরিচ্ছন্নতা, আলো, তাপমাত্রা, শব্দ নিয়ন্ত্রণ। তো এই ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণের জন্য আপনারা যা যা ব্যবস্থা নিয়েছেন সেই সম্পর্কেও কিছু কথা এখানে লিখে দিতে পারেন। যেমনি ভেন্টিলেশনের জন্য আপনি কী করেন? এক্সস্ট ফ্যান রাখেন। আবার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কী করেন? অনেক সময় কুলিং প্যাড রাখেন। এখন নয়েজ ক্লিনিংয়ের জন্য যে ব্যবস্থাগুলো আপনার প্রতিষ্ঠানে আছে সেই বিষয় দিয়ে একটা এখানে লিখে দেবেন। বিল্ডিং সেফটি, হেলথ অ্যান্ড সেফটির ভিতরে আরেকটা পয়েন্ট থাকবে, সেটা বিল্ডিং সেফটি। হ্যাঁ, আমরা এক্স সিলেক্ট করবো, কারণ হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে অবশ্যই বিল্ডিং সেফটি নিয়ে কথা আছে। তো কী লিখবো এখানে? লিখবো আমরা এরকম লিখতে পারি, এটি যে লিখতে হবে তা না, আপনার মতো করে লিখতে পারেন। আমি এখানে ডেমো দেখিয়েছি। স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম কর্তৃক ভবনের স্থায়িত্ব এবং লোড ক্যাপাসিটি নির্ণয় করা হয় এবং এই মর্মে সনদ গ্রহণ করা হয়। এছাড়াও বিএনবিসি গাইড অনুযায়ী প্রতিনিয়ত বিল্ডিং চেক করা হয়। তাছাড়াও আমাদের প্রতিষ্ঠান নিরূপণ অথবা আরএসসি কর্তৃক প্রতিনিয়ত মনিটরাইজেশন বা মনিটর করা হয়। 137 পাওয়ার মোটর ভেহিকেলস প্রসিডিউর। এটা আমরা এক্স সিলেক্ট করবো, কারণ আমাদের হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে পাওয়ার মোটর ভেহিকেল নিয়ে কথা বলা আছে। তো আমরা কী লিখবো? প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে পাওয়ার মোটর ভেহিকেল হিসেবে আমাদের কি আছে এবং এটাকে কীভাবে পরিচালনা করা হয়, এটার চেকলিস্ট মেনটেন করা হয় কিনা, এটার ট্রাফিক রুল মানা হয় কিনা, এটাকে মেনটেনেন্স করা হয় কিনা, এ বিষয়ে এমার্জেন্সি কোনো প্রসিডিউর আছে কিনা, এই বিষয়ে আমরা অল্প কিছু কথা লিখবো। আমরা এখানে লিখতে পারি যে আমাদের প্রতিষ্ঠান বা এবিসি কোম্পানিতে পাওয়ার মোটর ভেহিকেল হিসেবে ট্রাক, কাভার ভ্যান বা ফকলিফট রয়েছে। এটা অথরাইজ পার্সন দ্বারাই পরিচালিত করা হয় যাদের শুধু ড্রাইভিং লাইসেন্স আছে, এবং এটা চালানোর পূর্বে প্রি অপারেশনাল চেক করা হয়, যেমন এর ব্রেক, এর লাইট, এর গিয়ার, এর অ্যালার্ম সবগুলো ঠিক আছে কিনা, এবং পরিচালনার ক্ষেত্রে ট্রাফিক রুল মেনে পরিচালনা করা হয়। ট্রাফিক রুল মানে পরিচালনার নিয়ম, সেটা হলো যে এটা এই মানে পাওয়ার মোটর ভেহিকেল চলার জন্য প্রতিষ্ঠানের ভিতরে মার্কিং করা থাকে, সে মার্কিং অনুযায়ী চালনা করা হয়। আর হলো যে ট্রাফিক যে রুল গতিসীমা মেনেই পরিচালনা করা হয়, যে প্রতিষ্ঠানের ভিতরে 5 কিলোমিটারের
বেশি গতি নেওয়া যাবে না অথবা 10 কিলোমিটারের গতি নেওয়া যাবে না, যেটা আপনার আছে পলিসিতে সেই বিষয়ে কথা লিখলেন। এটা প্রতিনিয়ত মেনটেনেন্স করা হয় এবং এমার্জেন্সি প্রসেসে কোনো দুর্ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেবে সেই বিষয়ে অল্প কিছু এখানে 5-7 লাইনের টোটাল পাওয়ার মোটর ভেহিকিল নিয়ে 5-7 লাইন কথা এটা পয়েন্ট আকারে লিখে দেবেন। এমার্জেন্সি প্রিপেয়ারনেস। এখন এমার্জেন্সি প্রিপেয়ারনেস নিয়ে আপনাদের বিশাল একটা পলিসি আছে, এমার্জেন্সি প্রিপেয়ারনেস প্ল্যান বা এমার্জেন্সি পলিসি প্রসিডিউর, মানে 8-10 পেজের। এখন ওইটা যদি আপনার টোটালটা এখানে এসে বসিয়ে দেন হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে, তাহলে আপনার হেলথ অ্যান্ড সেফটি পলিসিগুলো অনেক বড় হয়ে যাবে। তাই ওইটা না বলে আমরা এমার্জেন্সি যে পলিসি প্রসিডিউর আছে ওখান থেকে কিছু পয়েন্ট এনে আমি এইখানে বসিয়ে দেবো। এমার্জেন্সি প্রিপেয়ারনেসের একটা পয়েন্ট থাকবে, আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের প্রতিষ্ঠানে এমার্জেন্সি পলিসি প্রসিডিউর রয়েছে। সেটা কেন রয়েছে? আমরা বিশ্বাস করি যে সঠিকভাবে দায়িত্ব বন্টন করলে যে কোনো আপাতকালীন সময় বা জরুরি পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। এমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরির মাধ্যমে স্বাস্থ্য নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, পরিবেশের জন্য আলাদা আলাদা কমিটি করে সকল কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের মধ্যে দায়িত্ব বন্টনের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এরকম কিছু আপনি এমার্জেন্সি প্রিপেয়ারনেসের ভিতরে কথা লিখে দিতে পারেন। কেমিক্যাল বা হ্যাজার্ডাস সাবস্টেন্স, কেমিক্যাল অথবা ঝুঁকিপূর্ণ পদার্থ। তো আমাদের তো কেমিক্যাল ম্যানেজমেন্ট পলিসি প্রসিডিউর আছে বা কেমিক্যাল হ্যান্ডেলিং পলিসি প্রসিডিউর আছে, তাই না? তারপরে আমি টোটাল ওই পলিসিতে এইখানে উঠিয়ে দেওয়া সম্ভব নয়, ওই পলিসির কিছু সারমর্ম আমি এইখানে পয়েন্ট একটা লিখে দেবো যে আমাদের প্রতিষ্ঠানে কেমিক্যাল এবং হ্যাজার্ডাস সাবস্টেন্স প্রসেস, স্টোরেজ এবং হ্যান্ডেলিংয়ের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। উক্ত নীতিমালার মাধ্যমে কেমিক্যাল হ্যাজার্ডাস সাবস্টেন্স নিয়ন্ত্রণ করা হয় যাতে স্বাস্থ্যের ক্ষতি, অগ্নিকাণ্ডের মতো ঘটনা এবং পরিবেশের বিপর্যয় না ঘটে। তা আমি এই পয়েন্টের এগেনস্টে এই কথা লিখে দেবো এবং আমরা সেলফ অ্যাসেসমেন্টের সময় এই পয়েন্ট আমি সিলেক্ট করবো, কারণ আমাদের হেলথ অ্যান্ড সেফটির মধ্যে এই বিষয়ে কথা লেখা আছে। ন্যানো ম্যাটেরিয়ালস। এখন ন্যানো ম্যাটেরিয়ালস নিয়ে একটা পয়েন্ট থাকবে। এখন ন্যানো ম্যাটেরিয়ালস কি সব প্রতিষ্ঠান কি প্রডিউস করে? আসলে সব প্রতিষ্ঠানে ন্যানো ম্যাটেরিয়ালস আসলে উৎপাদন হয় বলে আমার মনে হয় না। ন্যানো ম্যাটেরিয়ালস আমি যতদূর জানি এটা হলো যে স্যান্ড ব্লাস্টিংয়ের ক্ষেত্রে ন্যানো ম্যাটেরিয়ালস প্রডিউস হয়, মানে জিন্সের প্যান্টে বালু দিয়ে যে করা হয়, মানে ডিজাইন করা হয়, সেই ক্ষেত্রে যে ন্যানো ম্যাটেরিয়ালস উৎপাদন হতে পারে। তারপর আপনি এখানে পলিসির ভিতরে লিখে দেবেন যে ন্যানো ম্যাটেরিয়ালসটা কি। ন্যানো ম্যাটেরিয়ালস হলো 1 মিলিমিটার সমান 10 লাখ ন্যানোমিটার, মানে 1 মিলিমিটারকে 10 লাখ লক্ষ যদি ভাগ করা হয় তাহলে হবে ন্যানোমিটার্স। তো ন্যানোমিটার্স খালি চোখে দেখা যায় না, এটা বাতাসের সাথে বেশি বেরোয়। এটা আপনাকে আইডেন্টিফাই করা যায় আপনাদের কোন প্রসেসে এটা আছে, এটা লিখতে হবে। রিস্কগুলো লিখতে হবে। এই রিস্কগুলো কি আছে? এই রিস্ক হলো ইনহেলেশন রিস্ক, মানে এটা শ্বাসযন্ত্রের সাহায্যে ফুসফুসে চলে যেতে পারে। স্কিন অ্যাবজর্পশন, মানে স্কিন শোষণ করতে পারে, আহার হয়ে যেতে পারে, মানে খেয়ে ফেলতে পারি। ফায়ার হতে পারে, এক্সপ্রেশন রিস্ক, ফায়ারিং হতে পারে। এই প্রিকশন হিসেবে আমরা কি ব্যবস্থা নিতে পারি, মানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা নিতে পারি হলো ভেন্টিলেশন সিস্টেম নিতে পারি, আর নিতে পারি ওয়েট মানে মেথড, মানে কৃত্রিম আর্দ্রতা দিয়ে ওই রুমটাকে কৃত্রিম আর্দ্রতা দিয়ে রাখলাম যাতে ন্যানো ম্যাটেরিয়ালস বাইরে সরাতে না পারে, অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, সেটা ফিল্টারেশন সিস্টেম হতে পারে, অথবা লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, মানে ওখান থেকে আপনার ওই ন্যানো ম্যাটেরিয়ালসটাকে এক্সস্টের মাধ্যমে বের করে উপরের দিকে ছুড়ে দেবে, এরকম হতে পারে। অথবা ওই জায়গাতে প্রপারলি মানে ইনভেস্টিগেশন করে ইঞ্জিনিয়াররা ওখানে বলবে যে এই ন্যানোমিটার কাজ করার ক্ষেত্রে কী ধরনের পিপি প্রয়োজন, সেই সঠিক পিপিটা তারা পরিধান করে কাজ করবে। এই বিষয়ে আমরা অল্প কিছু সংখ্যক কথা এখানে লিখলেই চলবে। ওয়ার্কার প্রোটেকশন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মেশিনারি আর ইকুইপমেন্টস, এটা আমাদের বলার কিছু নেই, এটা সব মানে পলিসি প্রসিডিউরের ভিতরে এটা আছে। এটা আমরা এভাবে লিখবো যে প্রত্যেকটা সেকশন ওয়াইজ, প্রতিটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা পিপি আছে। সুইংয়ের জন্য, ফিনিশিংয়ের জন্য, কাটিংয়ের জন্য, ডাইংয়ের জন্য, প্রিন্টিংয়ের জন্য আলাদা আলাদা পিপি আছে, এবং সেই সেকশন ওয়াইজ আমরা পিপিগুলো আমরা লিখে দেবো। এটা নিয়ে আসলে বেশি আলোচনা করার কিছু নেই, আমরা সবাই জানি। প্রেশার ভেসেল সেফটি, তো প্রেশার ভেসেল সেফটি এটা আমরা সিলেক্ট করবো, কারণ হেলথ অ্যান্ড সেফটির ভিতরে প্রেশার ভেসেল নিয়ে আমাদের কথা বলা আছে। কি কথা বলা আছে? আমাদের প্রথমে হলো যে আইডেন্টিফিকেশন থাকবে প্রেশার ভেসেল। আমরা আগে আইডেন্টিফাই করে নেব যে কি কি ধরনের প্রেশার ভেসেল আমাদের প্রতিষ্ঠানে আছে। বয়লার থাকতে পারে, কম্প্রেসর থাকতে পারে, সিলিন্ডার থাকতে পারে। এবার হলো যে এটার এসওপি, যে এই প্রেশার ভেসেলগুলো এসওপি, প্রত্যেকটা প্রেশার ভেসেলেরই এসওপি আছে এবং অপারেটররা এই এসওপি মেনেই প্রেশার ভেসেলগুলো পরিচালনা করে থাকেন। এবং এর সেফটি মেজার্স, আমরা মেজার হিসেবে কী ব্যবস্থা নিয়ে থাকি? এই প্রেশারগুলো প্রতিনিয়ত ইনস্পেকশন অথবা টেস্ট করা হয়, বছরে একবার থার্ড পার্টিদের ইনস্পেকশন, এবং প্রতিনিয়ত
থার্ড পার্টি দ্বারা টেস্ট করা হয়, অথবা এখানে এই প্রেশার ভেসেলে সেফটি ডিভাইস স্থাপন করা আছে যার মাধ্যমে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে এবং প্রতিনিয়ত মেনটেন্যান্স করা হয়। এবং এই বিষয়ে এই প্রেশার ভেসেল যারা অপারেট করে তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে 6টা বিষয় আমরা ইনক্লুড করে দিতে পারি: আইডেন্টিফিকেশন, এসওপি, সেফটি মেজার, টেস্টিং, সেফটি ডিভাইস, মেনটেন্যান্স অ্যান্ড ট্রেনিং। এই প্রেশার ভেসেল সম্পর্কে এই 6টা বিষয়ের উপরে অল্প কথা লিখে দিলেই হবে। ম্যাটেরিয়ালস হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজ। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং অ্যান্ড স্টোরেজ, আমরা ম্যাটেরিয়াল যখন স্টোরেজ করি বা হ্যান্ডেল করি অবশ্যই আমাদের পলিসি আছে। তো এখানে ওই পলিসির সম্পূর্ণ কথা না লিখে আমরা অল্প কিছু কথা লিখতে পারি যে প্রপারলি স্টোরেজের ব্যাপারটা আমরা প্রপারলি স্টোরেজ করি, যত্র ফেলে রাখি না, এসওপি মেনটেন করে স্টোরেজ করি, যেখানে স্টোরেজ করি সেখানে আমরা সেফটির ব্যাপারটা মাথায় রেখেছি, আমরা ফিক্সিং র্যাক করেছি যাতে করে র্যাক কারো উপরে পড়ে না যেতে পারে, এবং কিভাবে এটা স্টোরেজ করবে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরকম 2-1 লাইন এখান থেকে ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং স্টোরেজের ব্যাপারে আপনি লিখে দেবেন। 143 অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক। একটা হলো যে ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক, আর একটা হচ্ছে উপরের স্টোরেজ ট্যাঙ্ক। অনেক সময় আপনার মাটির নিচেও ট্যাঙ্ক থাকতে পারে, অনেক সময় ছাদের উপরেও থাকতে পারে। তো প্রথম আইডেন্টিফিকেশন যে আপনার প্রতিষ্ঠানে এবিসি কোম্পানিতে আপনাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক আছে না অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক আছে, অথবা আপনাদের উভয় ট্যাঙ্কে থাকতে পারে, এটা একটু আইডেন্টিফাই করে বলা। এরপর হতে পারে যে রিস্ক, যে আমাদের স্টোরেজ ট্যাঙ্কে কী কী রিস্ক আছে। তো এখানে গ্যাস জেনারেট একটা রিস্ক আছে, গ্যাস তৈরি হতে পারে। 2 নম্বর রিস্ক আছে স্লিপ অথবা ফল অ্যাক্সিডেন্ট, আছাড় খেতে পারে, ফায়ারিং হতে পারে, তাই না? আর হচ্ছে ফায়ারিং হতে পারে। এটা আমাকে আগে রিস্কগুলো আইডেন্টিফাই করতে হবে। তো গ্যাস জেনারেট কী কী ধরনের গ্যাস হতে পারে? আমরা লিখতে পারি কার্বন মনোঅক্সাইড হতে পারে, মিথেন হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে। তো কার্বন একটু যদি বাড়িয়ে লিখতে চান, একটু ডিটেলস করতে চান, তাহলে লিখতে পারেন যে কার্বন মনোঅক্সাইড হলো কালারলেস, ওডারলেস, টেস্টলেস, হাইলি ফ্লেমেবল। মিথেন গ্যাস সেম, ওরও কালারলেস, ওরা অর্ডারলেস, টেস্টলেস এবং হাইলি ফ্লেমেবল। হাইড্রোজেন সালফাইড এটা কিন্তু কালারলেস এবং হলো হাইলি টক্সিক গ্যাস উইথ রোটেন এগ স্মেল, এটা পচা ডিমের মতো গন্ধ হয়। এটা হচ্ছে যে হাইলি টক্সিক গ্যাস, যেটা আপনার শ্বাস যন্ত্রকে বন্ধ করে দিতে পারে। ব্লক সেলুলার রেসপিরেশন, ব্লক করে দিতে পারে সেলুলার রেসপিরেশন, শ্বাস প্রক্রিয়াকে আপনাকে আটকিয়ে দিতে পারে। এরকম একটা মারাত্মক গ্যাস। তাহলে আমরা এই সম্পর্কে লিখতে পারি গ্যাস জাতীয় রিস্ক আছে, পড়ে যাওয়া, স্লিপ অথবা ফল অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক আছে, ফায়ারিং হতে পারে। তো প্রিকশন হিসেবে আমরা কি ব্যবস্থা নিতে পারি? এটা যখন এই এলাকাতে কাজ করবে তখন এটা আগেই একটা প্রি ক্লিনিং হতে পারে, ডাকনাটা খুলে দিয়ে গ্যাসটা বের করে দিতে পারি। পারমিট টু ওয়ার্ক, কাজের আগে পারমিট নেওয়া, অবশ্যই প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পারমিট নিতে হবে। ফায়ারের পারমিট, মেনটেন্সের পারমিট, এডমিনের পারমিট, একটা পারমিট একটা ফর্ম করে সবার সিগনেচার নিয়ে মানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে তারপর সেখানে কাজ করা, এবং ওই জায়গাতে কাজ করার জন্য যে ধরনের পিপি প্রয়োজন সেই ধরনের যথেষ্ট পিপি পরিধান করে ওই এলাকায় কাজ করবে। এরকম কথা আপনি এখান থেকে এই অ্যাবভ গ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কে আপনি লিখে দিতে পারেন। ইলেকট্রিক্যাল সেফটি 144 ইলেকট্রিক্যাল সেফটি। হ্যাঁ, আমরা এটাও সিলেক্ট করবো কারণ আমাদের হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে ইলেকট্রিক্যাল সেফটি নামে কথা আছে। ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে আমরা কি বলবো? নর্মালি ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে আমাদের আরএসসি, নিরূপণ অথবা অন্য কোনো থার্ড পার্টি আমাদের প্রতিনিয়ত চেক করে, তারা ক্যাপ দেন, তাদের ক্যাপ অনুসারে আমরা কাজ করি। তারপরও কিছু কথা এখানে লিখবেন যে মেইন সোর্স অফ ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট কোন কোন সোর্স থেকে হতে পারে সেটা একটু বলতে পারেন এখানে। ওভারলোডের কারণে, ড্যামেজ ওয়ারিংয়ের কারণে, লুজ কানেকশনের কারণে, শর্ট সার্কিট অথবা ডাস্টের কারণে হতে পারে। তো প্রিকশন হিসেবে আমরা কি ব্যবস্থা নিতে পারি? আমরা এখানে অ্যাভয়েড ওভারলোড, মানে ওভারলোডটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ওয়ারিং করতে পারি, প্রপার আর্থিং সিস্টেম করতে পারি, ইনস্টল সার্কিট ব্রেকার করতে পারি, লুজ কানেকশনকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই ব্যাপারে আমরা লিখে দেবো। এবং এই জায়গাতে কাজ করার জন্য অবশ্যই যারা কাজ করবে তারা পিপি পরিধান করে কাজ করবে। ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে আমরা কিছু কথা এখানে অন্তর্ভুক্ত করব। ফার্স্ট এড মেডিকেল, ফার্স্ট এড মেডিকেল নিয়ে কিছু কথা, একটা পয়েন্ট আছে, আমরা এখানে সিলেক্ট করবো কারণ হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে ফার্স্ট এড মেডিকেল নিয়ে আমাদের কথা আছে। কি আছে? প্রথমে বলেন যে ফার্স্ট এডটা কি, প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা হলো এমন একটা চিকিৎসা, এমন একটা মানে ট্রিটমেন্ট যেটা কোনো আহত রোগীকে বা অসুস্থ কোনো ব্যক্তিকে এমন একটা ট্রিটমেন্ট করা হয় যাতে তার অবস্থার অবনতি না ঘটে। মনে করেন একটা রোগীর হাত কেটে গেল, এখন আপনি হসপিটালে নিয়ে যাচ্ছেন, রক্ত পড়তে পড়তে হসপিটালে যাচ্ছে, যাতে তার রক্ত শূন্যতা সে মারা যাবে। প্রাথমিক চিকিৎসা হলো রক্তটা বন্ধ করে তার রোগীর যেন অবস্থার অবনতি না হয়, বন্ধ করে তারপর প্রতিষ্ঠানে নিয়ে যাও। এরকম একটু কথা লিখে দিলেন। এবার ইম্পর্টেন্ট অফ ফার্স্ট এড, এই ইম্পর্টেন্সটা কি, কেন এটা মানে ফার্স্ট এডটা দিচ্ছি কেন, আর ফার্স্ট এড মেজার, আপনার প্রতিষ্ঠানে ফার্স্ট এড মেজার হিসেবে কি ব্যবস্থা নিয়েছেন? আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিষ্ঠানে ফার্স্ট এডার তৈরি করেছি, ফার্স্ট এড বক্স রয়েছে, ফার্স্ট এড বক্সে ফার্স্ট এড মানে যন্ত্রপাতি আছে, ফার্স্ট এড মেডিসিন আছে,
এবং এটা প্রতিনিয়ত ডাক্তার দ্বারা ফার্স্ট ইয়ারদেরকে ট্রেনিং করানো হয়। এরকম 2 চ্যালেঞ্জ কথা এই পয়েন্টটা আমরা লিখে দেব। ব্লাড বর্ন প্যাথোজেন প্রসিডিওর, এটা আমরা এক্সেলেট করব, কারণ আমাদের প্রতিষ্ঠানে আমাদের পলিসিতে হেলথ অ্যান্ড সেফটি পলিসিতে ব্লাড বর্ন প্যাথোজেন প্রসিডিওর নামে কথা আছে। তো ব্লাড বর্ন প্যাথোজেন নিয়ে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি ব্লাড বর্ন প্যাথোজেনটা কি, এটাকে সংজ্ঞায়িত করব যে ব্লাড বর্ন প্যাথোজেন হলো রক্তবাহিত রোগ। তো রক্তবাহিত রোগ যদি সংজ্ঞা কাটে এরকম লিখি, রক্তবাহিত জীবাণু হলো এমন এক ধরনের ক্ষুদ্র জীবাণু যা মানুষের রক্তে থাকে এবং সংক্রমিত রক্ত বা অন্যান্য সম্ভাব্য সংক্রমণ পদার্থের সঙ্গে স্পর্শে আসলে অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে। এটা আইডেন্টিফাই করে দিলেন কি কি জিনিস আছে ব্লাড বর্ন প্যাথোজেন। তাই হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস মানে এইচআইভি ভাইরাস, এটা হলো আমাদের কি ব্লাড বর্ন প্যাথোজেন মানে রোগগুলো। এবার প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে আমরা কি নিতে পারি? আমরা হলো যে মেডিকেল থেকে যখন কাউকে ট্রিটমেন্ট দেওয়া হয় বা কেউ আহত ব্যক্তিকে যখন বা পরিষ্কার করা হয়, ড্রেসিং করা হয়, তো যারা কাজ করে তারা অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরে কাজ করে যাতে এই রোগ একজনের দেহ থেকে আরেকজনে না ছড়ায়। দ্বিতীয়ত হলো যে একজনের সুস্থ আরেকজনকে ব্যবহার করে না, এবং কি কি মাধ্যমে এই ব্লাড বর্ন প্যাথোজেনটা ছড়াতে পারে সেই বিষয়ে সব ওয়ার্কারদেরকে অ্যাওয়ারনেস করা হয়। আমরা এরকম কিছু কথা এখানে ইনক্লুড করে লিখে দিতে পারি। কন্ট্রাক্টর সেফটি 147, এটা নিয়ে তেমন কিছু বলার নাই। আপনার প্রতিষ্ঠানে যদি কন্ট্রাক্টরের কোনো লোক এখানে এসে কাজ করে, আপনার ওয়ার্কারের জন্য যে সেফটি ম্যান্ডেটরি ওই কন্ট্রাক্টর ওয়ার্কারের জন্য সেম সেফটি ম্যান্ডেটরি। আমরা লিখবো কারখানার অভ্যন্তরে কোনো ঠিকাদারের মাধ্যমে কাজ করলে ঠিকাদার অবশ্যই কারখানার নিরাপত্তা অনুযায়ী ঠিকাদার শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে কাজ করবেন, এই কথাগুলো লিখে দিতে হবে। ডরমেটরিজ 148, নর্মালি অধিকাংশ ফ্যাক্টরি ডরমেটরিজ থাকে না, যদি থেকে থাকে তা ডরমেটরিজ থেকে লিখবেন যে ডরমেটরিজের ক্ষেত্রেও বিল্ডিং সেফটি, ইলেকট্রিক সেফটি এবং ফায়ার সেফটির সমস্ত নীতিমালাই মেনে চলা হয়। এমনকি এখানে প্রতিনিয়ত কি করা হয়, ফায়ার ড্রিলও করা হয় এবং ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন সিস্টেম মানে বিধি অনুযায়ী সব কিছুই মেনটেন করে রাখা হয়। এরকম কিছু এখানে ডরমেটরিজের ব্যাপারে লিখে দিলেন। ক্যান্টিন নিয়ে কিছু কথা লিখতে হবে, আমরা এক্সরেট করব। আমাদের হেলথ অ্যান্ড সেফটি পলিসির ভিতরে ক্যান্টিন নিয়ে কথা বলা আছে। ক্যান্টিন নিয়ে হলো যে বাংলাদেশ শ্রম আইন 2006 সেকশন 93 এবং রুল 19(3) ক্যান্টিন নিয়ে বলা আছে যে 100 শ্রমিক থাকলে আপনার ক্যান্টিন থাকতে হবে এবং মোট শ্রমিকের 20% ক্যাপাসিটি থাকতে হবে। ক্যান্টিন কমিটি থাকতে হবে। ক্যান্টিন কমিটি টয়লেট থেকে 6 মিটারের কাছাকাছি হবে না, দূরে থাকবে, এবং যেখানে মানে দোয়া অথবা বয়লার জেনারেটর আছে যেখান থেকে দোয়া উৎপন্ন হয় অথবা ডাস্ট উৎপন্ন হয় এরকম জায়গা থেকে 15 মিটার দূরে হবে। এরকম কিছু কথা লেখা আছে। অথবা সেকশন 93 এবং রুল 93 পড়বেন, দেখবেন ক্যান্টিন নিয়ে অনেক কিছু লেখা আছে। তো সব কিছু এখানে লেখার দরকার নাই, অল্প কিছু কথা এখানে লিখতে পারি যে আমাদের ক্যান্টিন ব্যবস্থা রয়েছে যেটা বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 93 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 বিধি 93 অনুযায়ী আমাদের একটি ক্যান্টিন ব্যবস্থা রয়েছে যেখানে মোট শ্রমিকের মিনিমাম 20% শ্রমিকের বসার ক্যাপাসিটি, এবং এটা ক্যান্টিন কমিটিও রয়েছে যারা এই ক্যান্টিনের সমস্ত বিষয়গুলো মনিটরিং করে থাকেন। এরকম দুই এক কথা এখানে লিখে দেবেন। চাইল্ড কেয়ার আমরা এক্সেলেট করবো, কারণ আমাদের পলিসিতে চাইল্ড কেয়ার নিয়ে আসে। চাইল্ড কেয়ার নিয়ে আপনাদের বাংলাদেশ শ্রম আইন 2006 সেকশন 94 এবং রুল 94 এবং 95 বলা আছে 40 জন শ্রমিক থাকলে আপনাকে একটা চাইল্ড কেয়ার লাগবে, মহিলা শ্রমিক থাকলে, এবং বাচ্চারা কি 6 বছর বয়স পর্যন্ত চাইল্ড কেয়ারে থাকতে পারে, এবং তাদেরকে কি কি খাবার দিতে হবে, তাদের কি কি ব্যবস্থা এখানে রাখা হবে এখানে রুলে সুন্দর করে লেখা আছে। তাহলে এত কিছু না লেখেন, চাইল্ড কেয়ার নিয়ে যদি আপনার পলিসি থাকে তাহলে ওখান থেকে সামান্য কিছু অংশ এখানে উঠিয়ে দিতে পারেন যে আমাদের চাইল্ড কেয়ার রয়েছে যেটা আইন এবং বিধি অনুযায়ী মেনটেন করে চাইল্ড কেয়ারটা পরিচালনা করা হয় এবং বাচ্চাদের জন্য এই ফ্যাসিলিটি রয়েছে। এরকম কিছু কথা আপনি লিখে দেবেন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি ফর হাউ টু পারফর্ম ইজ জব সেফটি। অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসওপি থাকবে, আর এসওপি তো বিশাল, আপনাদের প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা মেশিন আছে, আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা এসওপি আছে। আপনার এসওপি হবে প্রায় 20 পেজের। এখানে তো টোটাল এসওপি এখানে উঠিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা এখানে সামারি লিখে দেবো যে এসওপি কি, আমাদের এসওপি আছে, ইম্পর্টেন্স অফ এসওপি, এবং এসওপি নিয়ে সবাইকে ট্রেনিং দেওয়া হয়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, একটা মেশিন কীভাবে পরিচালনা করবে সেটা এসওপিতে সুন্দর করে বলা আছে। আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেকশন আছে, প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা এসওপি আছে এবং প্রত্যেকটা অপারেটরকে এসওপি দেওয়া আছে। ইম্পর্টেন্স অফ এসওপি মেনে যদি কাজ করে তাহলে যেমনি মেশিন নিরাপদ থাকে তেমনি শ্রমিকরাও নিরাপদ থাকে। মেশিন নিরাপদ থাকে, ভুল অপারেটিংয়ের মাধ্যমে মেশিনের দুর্ঘটনা হতে পারে, মেশিন নষ্ট হয়ে যেতে পারে, এবং ভুল অপারেটিংয়ের মাধ্যমে অপারেটরও ইনজুরির সম্মুখীন হতে পারে। গুরুত্বটা তুলে ধরবেন এবং ট্রেনিংটা বলবেন যে উক্ত বিষয়ে প্রত্যেকটা শ্রমিককেই প্রশিক্ষণ প্রদান করা হয়। তো
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এই কয়েকটা বিষয়, হোয়াট ইজ এসওপি, উই হ্যাভ এসওপি, ইম্পর্টেন্স অফ এসওপি, আর ইমপ্লিমেন্টেশন অফ এসওপি, আর ট্রেনিং অফ এসওপি। এই বিষয়ে আপনি যদি 2-3 লাইন লেখেন এনাফ। স্টেপ ফর ওয়ার্কার্স টু রেজ হেলথ অ্যান্ড সেফটি কনসার্ন। হেলথ অ্যান্ড সেফটি, শ্রমিকদেরকে হেলথ অ্যান্ড সেফটি কনসার্নটাকে রেজ করার জন্য, বাড়ার জন্য, বৃদ্ধি করার জন্য আপনি শ্রমিকদের ক্ষেত্রে কি স্টেপ, কি ব্যবস্থা নিয়েছেন? অনেকগুলো ব্যবস্থা নেওয়া যায়। পোস্টারিং, অ্যানাউন্স, ট্রেনিং, অডিট, ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট মিটিং, অনেকগুলোই নেওয়া যায়। তো আমরা তো অ্যানাউন্স করি, সকালবেলা ঢুকেই তো ওয়েলফেয়ার অ্যানাউন্স করে দেয় যে এই কাজ করা যাবে না, এটা করা যাবে, নিডেল গার্ড নিয়ে কাজ করতে হবে, মাস্ক পরে কাজ করতে হবে, আপনি যেখানে বসে আছেন দেখেন আপনার আজকে ফ্রি আছে কিনা, আপনার নিকটবর্তী দরজা কোনটা আপনি দেখে নেন, এরকম তো অনেক কথাই বলা হয়, অ্যানাউন্স করা হয়। এবার ট্রেনিং, অবশ্যই হেলথ অ্যান্ড সেফটি নিয়ে আমরা প্রতিনিয়ত প্রতি মাসে ট্রেনিং দিই। অডিট হয় প্রতি মাসে একটা, বা 6 মাস পর 3 মাস পর অডিট হয়। অডিটের ফাইন্ডিংস করে নিয়ে আবার ম্যানেজমেন্টের সাথে মিটিং হয়। তারা এগুলো তো আমাদের মানে হেলথ অ্যান্ড সেফটি কনসার্নকে রেজ করার জন্য স্টেপ। পোস্টারিং হতে পারে, হেলথ অ্যান্ড সেফটির বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পোস্টারিং করতে পারি। 153 প্রোটেকশন এগেইনস্ট রিটেলিয়েশন ফর ওয়ার্কার হু রেজ হেলথ অ্যান্ড সেফটি কনসার্ন। হ্যাঁ, এই পয়েন্টের এগেইনস্ট আমরা লিখবো, কোনো শ্রমিক, কর্মকর্তা বা কর্মচারী হেলথ অ্যান্ড সেফটি বিষয়ে যদি কোনো অভিযোগ করে, কোনো পরামর্শ দেয়, তাহলে তার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না, বরঞ্চ তাকে আরো উৎসাহিত করা হয়। কারণ এখানে কোশ্চেনটা বলছে যে প্রোটেকশন এগেইনস্ট রিটেলিয়েশন, প্রতিশোধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি আপনার আছে ফর ওয়ার্কারের ক্ষেত্রে হু রেজ হেলথ অ্যান্ড সেফটি কনসার্ন। হেলথ অ্যান্ড সেফটি নিয়ে, এই কনসার্ন নিয়ে যারা কোনো বিষয় উত্থাপন করে, যারা রেজ করে, অবশ্যই যদি কোনো শ্রমিক হেলথ অ্যান্ড সেফটি বিষয় নিয়ে তারা কোনো অভিযোগ দেয় বা কোনো পরামর্শ দেয়, তাহলে আমরা কি রিটেলিয়েশন, কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করি না, বরঞ্চ তাদেরকে আমরা উৎসাহিত করি। এটা আমরা এক্সিলেট করবো যে হ্যাঁ, এই যে এগেইনস্ট রিটেলিয়েশন, প্রতিশোধের বিরুদ্ধে আমাদের পলিসি আছে। 154 আদার্স। আপনাদের এই টোটাল 21টা পয়েন্ট আছে হেলথ অ্যান্ড সেফটি বিষয়ে, অবশ্যই 21টা পয়েন্ট থাকতে হবে। এর বাইরেও যদি আরো কিছু থাকে তো থাকতে পারে, বাট আপনাকে যখন এসএলসিপি অ্যাসেসমেন্ট করাবেন, যদি এসএলসিপি আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হয়, তাহলে হেলথ অ্যান্ড সেফটি পলিসি প্রসিডিউরের ভিতরে অবশ্যই যেন এই বিষয়গুলো, এই অন্তত 21টা বিষয় অন্তর্ভুক্ত থাকে। এট এ গ্লান্স, এক নজরে একটু দেখে যাই, আমরা এই পর্যন্ত 10টা পলিসি নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করেছি মানে ম্যানেজমেন্ট সিস্টেম পার্ট 4-এ হেলথ অ্যান্ড সেফটি পলিসিজ অ্যান্ড প্রসিডিউর। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।